আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশটির সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সন্ত্রাসবাদ মোকাবেলায় মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত বেন সাওয়েল, নির্বিচার আটক সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগের ভাইস চেয়ারম্যান ম্যাথিউ জিলেট, বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা সম্পর্কিত বিশেষ দূত মার্গারেট স্যাটারথওয়েট যৌথভাবে এই চিঠি দিয়েছেন। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় গত ডিসেম্বরের শেষ ভাগে জাতিসংঘের এই ৩ বিশেষ দূত চিঠি দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারকে একাধিকবার চিঠির জবাবের জন্য তারা তাগাদাও দিয়েছিলেন। নির্বাচনের পর বাংলাদেশের বিএনপি সরকারের কাছে ওই চিঠির জবাব চেয়েও বার্তা দেওয়া হয়েছে। সবশেষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গত ২৬শে মার্চ জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের ওই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে সেটিও জানতে চাওয়া হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরে জানতে চাওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যেসব আশঙ্কা বা ঝুঁকি থাকার কথা বলা হয়েছে সেগুলোর পেছনে সুনির্দিষ্ট যুক্তি কি কি। সূত্রগুলো বলছে, জাতিসংঘের দূতদের এই চিঠি বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর কাছেও পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের পক্ষ থেকে এই প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছরের 10ই মে বাংলাদেশের সন্ত্রাস দমন আইন সংশোধন করে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল দেশটির তখনকার অন্তর্বর্তী সরকার। এরপর দেশটির নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে এবং শেষ পর্যন্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। এই নিষেধাজ্ঞা নিয়ে দেশীয় ও বিদেশে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও অভিযোগ আছে মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে সুবিধা দিতে দলটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের দপ্তরে বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছিল। 2025 সালের 8ই আগস্ট লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বারের 2 আইনজীবী স্টিফেন পাওয়েল কেসি ও অ্যালেক্স টিনসলে জাতিসংঘের কাছে অভিযোগ দেন। ডাউটি স্ট্রিট চেম্বার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ ও জাতিসংঘের অন্যান্য বিশেষ দূতদের কাছে জরুরি পদক্ষেপের অনুরোধ জমা দেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের এই 2 আইনজীবী। এছাড়া গত নভেম্বরে দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল ইউএনডিপি-কে চিঠি দিয়েছিলেন। এসব চিঠির প্রেক্ষাপটে জাতিসংঘের দপ্তর থেকে মোহাম্মদ ইউনূসকে চিঠি দেওয়া হয় গত 29শে ডিসেম্বর। জাতিসংঘের 3 দূতের স্বাক্ষর করা 18 পৃষ্ঠার ওই চিঠিতে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দলের উপর রাজনৈতিক বিধিনিষেধ, আওয়ামী লীগের উপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য সমাবেশ এবং ন্যায় বিচারের অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য সমাবেশে বাধা, গণগ্রেপ্তার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করা হয়। চিঠিতে জাতিসংঘের দূতরা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির অধীনে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ এবং ন্যায্য বিচারের অধিকারের পরিপন্থী। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনটিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতার প্রয়োগ। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, 2025 সালের মে মাসে আইনি সংশোধনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক কার্যক্রম, জনসমাবেশ, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে, ফলে তারা নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি।
জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতার উপর সবচেয়ে গুরুতর বল প্রয়োগ করার শামিল। এটি শুধু ব্যতিক্রমী পরিস্থিতি প্রয়োগ করা যেতে পারে, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। চিঠিতে আরো বলা হয়, সন্ত্রাস বিরোধী ক্ষমতা ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে দমন করা উচিত নয়, বরং সহিংসতার নির্দিষ্ট বিশ্বাসযোগ্য হুমকি মোকাবেলায় তা প্রয়োগ করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ কার্যক্রমে বিধিনিষেধ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা এবং সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের অধীন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনো প্রচার নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে। জাতিসংঘের দূতরা লিখেছেন, এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দিতে পারে, যেখানে লক্ষ্য হওয়া উচিত কেবল সহিংসতা বা উস্কানি রোধ করা। সমাবেশ ও নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থনে সব ধরনের জমায়েতের সার্বিক নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় এবং একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ সীমিত করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে আটক ও গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে তা নিয়েও চিঠিতে উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা ব্যক্তিদের, যাদের মধ্যে সাংবাদিক ও আইনজীবীরাও রয়েছেন, গণগ্রেপ্তারের অভিযোগের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি হেফাজতে মৃত্যুর ঘটনা, কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন এবং 2024 সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু সহিংসতার ঘটনার ক্ষেত্রে দায় মুক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে। এসব বিষয়কে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, সার্বিক দায় মুক্তি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার মামলার বিষয়ে চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায্য বিচারের নিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পছন্দ মতো আইনজীবী না পাওয়া, প্রতিরক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ন্যায্য বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডকে ইচ্ছামতো বা অন্যায় হিসেবে গণ্য করা হতে পারে। চিঠির শেষে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরা হয়েছে, যার মধ্যে জানতে চাওয়া হয়েছে কবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে। চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনো জবাব 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে এসব পদক্ষেপ পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমলে নির্বাচনের আগে এ চিঠির জবাব দেওয়ার জন্য বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছিল। তখন সরকার থেকে বলা হয়েছিল, নির্বাচনের 1.5 মাস আগে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে জাতিসংঘের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সাথেও কথা বলেছেন। জানা গেছে, নির্বাচনের পর নতুন সরকারের কাছে আবার বিষয়টি জানতে চেয়ে বার্তা দেওয়া হয়েছে। এমনকি গত 26শে মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও জাতিসংঘের কর্মকর্তারা বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘের এই চিঠির উত্তর বা বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন তারেক রহমানের সরকারকে জবাব দিতে হবে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ নয়, বরং এগুলোর সম্পর্কে সুনির্দিষ্ট উত্তর জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফলে এই চিঠিটি শুধু আওয়ামী লীগের আন্তর্জাতিক অবস্থানের জন্যই নয়, বরং রাজনৈতিক বহুত্ববাদ, যথাযথ আইনি প্রক্রিয়া, নির্বাচনে অংশগ্রহণ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আইনের শাসন সম্পর্কিত বৃহত্তর প্রশ্নগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ চিঠিটি আন্তর্জাতিক বিভিন্ন পক্ষগুলোকেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব আন্তর্জাতিক শক্তি এতদিন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলতো, তারা এখন এই চিঠির রেফারেন্স তুলে ধরে অগ্রগতি জানতে চাইবে।
জামায়াতে ইসলামীর আমিরের তো চাইবার আছে অনেক কিছু, মানে জাতীয় সরকার থেকে শুরু করে ওই যে মন্ত্রিত্ব পদ চেয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চিঠি লেখা থেকে শুরু করে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট অধ্যাদেশ কিছুই যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে মেনে না নেন, সংসদ নেতা মেনে না নেন, তাহলে আসলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মুখটা থাকে কোথায়? জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর মুখ রক্ষার জন্য হলেও তো কিছু না কিছু দাবি তারেক রহমানের মেনে নেওয়া উচিত। জামায়াতে ইসলামীর আমির, সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বড় বেকায়দায় পড়ে গেছেন। একদিকে নির্বাচনের আগেই তিনি তার জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে এই বার্তা দিয়েছিলেন যে একদিকে যেমন জামায়াতে ইসলামীর সংসদে নির্বাচনে বিজয় নিশ্চিত, অন্যদিকে যদি বা তারা সংখ্যাগরিষ্ঠতা না পায়, তারাই বিজয়ী না হয়, বিএনপি বিজয়ী হয়, তাহলেও এমন আলাপ জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি প্রধান তারেক রহমানের হয়ে গেছে জানুয়ারি মাসের শুরুতেই তারেক রহমানের মায়ের মৃত্যুর পরপরই, যে তারেক রহমান আলাপ করে একটা জাতীয় সরকার গঠন করবেন জামায়াতে ইসলামীর সঙ্গে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন। মনে করে দেখুন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তো বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুর পর গুলশান কার্যালয়ে দেখা করে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে তাই বলেছিলেন যে তারা আলাপ করেছেন এই বিষয়ে যে সংসদ নির্বাচনের পর ফলাফল যাই হোক, আলাপ আলোচনার ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠিত হবে। মানে সরকার গঠনের আগে নাকি আবারও দুই নেতা আলোচনায় বসবেন, সেই আলাপটা নাকি হয়ে গিয়েছিল দুই নেতার মধ্যে। এরপর তারেক রহমান অবশ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে পরিষ্কার করেছিলেন যে এমন কোনো ইচ্ছা তার দিক থেকে নেই, কিন্তু জামায়াতের আমির আসলে এই প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। মনে করে দেখুন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতগুলো নির্বাচনী জনসংযোগে গেছেন, সেখানে গিয়ে একেবারে বিভিন্ন জায়গায় সৈয়দ মোহাম্মদ তাহেরের আসন থেকে শুরু করে মিয়া গোলাম পারোয়ারের আসন থেকে শুরু করে নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতৃবৃন্দকেও যে তিনি মন্ত্রী বানাবেন সেই প্রতিশ্রুতি ওই এলাকাগুলোই দিয়ে এসেছিলেন। কিন্তু নির্বাচনের পরে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী অনুধাবন করছেন যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির কোনো আবদার মেনে নিতেই রাজি নয়। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মূল দাবি জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ বাস্তবায়ন, কিংবা এই সংসদকে সংবিধান সংস্কার পরিষদে পরিণত করা এবং তার মাধ্যমে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে যে নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা তারা বলছে সেটা প্রণয়ন করা। এর কোনো কিছুতে বিএনপি একমত নয়। বিএনপি এসবে কর্ণপাত করতে চাইছে না। সংসদে শপথ নেওয়ার দিনেই পরিষ্কার করেছে সংবিধান সংস্কার পরিষদ হতে পারে না। আর এখন বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে এমনকি গণভোট অধ্যাদেশটিকে তারা সংসদে আনবে না, এ প্রস্তাব আনবে না, সংসদে সেটা পাশ হবে না। কারণ বিএনপি বলছে গণভোট হয়ে গেছে, গণভোট অধ্যাদেশের কার্যকারিতা এরই মধ্যে শেষ হয়ে গেছে। ইউনূস সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগেরই সরাসরি স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি বলছে এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে তবে তারা আনবে এবং সংসদে সরকারি দল বিরোধী দলের মধ্যে বিতর্কের প্রেক্ষিতে যদি একটা ঐকমত্যে পৌঁছানো যায় তাহলে এসব অধ্যাদেশ আসবে, না হলে ওইসব অধ্যাদেশ কখনোই সংসদে পাশ হবে না। জুলাই সনদ এভাবেই এক রকমের একেবারে ভেস্তে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামীর জন্য। জামায়াতে ইসলামীর আমির পড়েছেন মহা বিপদে। যেই সংসদে যেই জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে তিনি নিয়ে আসতে পেরেছেন, তারা একরকম মানিয়ে গুছিয়ে চলতে চাইছে, তারা মানিয়ে নিতে চাইছে। সংসদে বসে জুলাই সনদ আলাপ তুলতে চায় বটে, সংবিধান সংস্কার পরিষদের আলাপ তুলতে চায় বটে, কিন্তু জামায়াতের সেই সংসদ সদস্যরা আবার এই যে একটা ভাগাভাগির নির্বাচনে তারা সংসদ সদস্য হয়ে আসতে পেরেছেন এবং এলাকায় তারা সংসদ সদস্য হওয়ার মাধ্যমে একটা নিয়ন্ত্রণ, মানে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন, সেটাকেই একটা যথেষ্ট পুরস্কার হিসেবে দেখছেন। কিন্তু জামায়াতে ইসলামীর যেই নেতারা আসতে পারেন নাই সংসদে, মিয়া গোলাম পারোয়ার, জামায়াতে ইসলামীর প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, কিংবা জাতীয় নাগরিক পার্টির যেই নেতারা এসেছেন
কিংবা যেই নেতারা আসতে পারেন নাই, তারা মনে করছেন যে কিছুতেই এটা মেনে নেওয়া যায় না যে বিএনপিকে তারা ক্ষমতায় এনেছেন, অথচ বিএনপি তাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করছে না, শুধুমাত্র সংসদ সদস্য হওয়াটা যথেষ্ট হতে পারে না। হান্নান মাসুদ দাঁড়িয়ে বলেছেন সংসদে যে এই প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীই হতে পারতেন না, স্বরাষ্ট্রমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রীই হতে পারতেন না, যদি জেনজিরা আন্দোলন করে, হান্নান মাসুদেরা আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন না ঘটাতো। আর নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে বলেছেন, সংসদের হাবভাব দেখলে মনে হচ্ছে দেশে কোনো গণভোটই হয় নাই, জুলাই সনদ আর গণভোটের আলাপ ছাড়া সংসদে আর কোনো আলাপ প্রয়োজনীয় নয় বলে তিনি মন্তব্য করেছেন সংসদে দাঁড়িয়ে। এমনকি তিনি ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে বলেছেন যে তাহলে আপনি বলুন, আমরা না হয় চলে যাই। এমন একটা অবস্থায় জামায়াতের আমির আসলে দিশা পাচ্ছেন না, কি করবেন তিনি। একদিকে তার এই সংসদ সদস্য পদগুলো ধরে রাখবার জন্য এমপি পদে যারা জিতে এসেছেন তাদের চাপ আছে, তারা কিছুতেই সংসদ ছেড়ে এখন থেকেই চলে গিয়ে সংসদ সদস্য মর্যাদা এলাকায় এবং সংসদে প্রতিষ্ঠার দিক থেকে সরে যেতে চান না। জামায়াতের আমিরের উপর চাপ আছে দলের দিক থেকে ক্ষমতার আরো বেশি ভাগ পেতে, যে কারণে তিনি খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখে বসেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেন জামায়াতের আমিরের এক উপদেষ্টা, তাকেও মন্ত্রী পদে উপদেষ্টা নিয়োগ করা হয়। জামায়াতের আমির এরকম কোন আবদার বা দাবি নিয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতরে হাজির হয়েছিলেন, সে প্রশ্ন তাই তোলা অত্যন্ত জরুরি। সংসদে যখন পরিস্থিতিটা এমন বেকায়দা যে বিএনপি শুনতেই চাইছে না গণভোট অধ্যাদেশ, জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের বিষয়, এটা পরিষ্কার যে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যদিও বা বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এই ইস্যুগুলো তুলেছেন, কিন্তু সেসবের আলোচনার সুযোগ পেতে সংসদের কার্যবিধি মেনে কবে যে সুযোগ হবে তাই বলা মুশকিল। এর আগে দাঁড়িয়ে এই যে সংবিধান সংস্কার পরিষদের ডেডলাইন চলে গেছে, এই কথাও বিরোধী দলীয় নেতা বলেছেন, কিন্তু এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ নেতা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিরোধী দলীয় নেতার প্রশ্নের বা উদ্বেগের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন নাই। তিনি উত্তর দেওয়াচ্ছেন মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দিয়ে। এই অবস্থায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সংসদের স্পিকার মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজের জানাজায় প্রধানমন্ত্রীর সঙ্গেই অংশ নিয়ে ফেরার পথে প্রধানমন্ত্রীকে আগ্রহ প্রকাশ করেন যাতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য দিয়ে এবং শিষ্টাচার দিয়ে মোটামুটি সারা দেশকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন দেশে ফেরবার দিন থেকেই। এমনকি সংসদ নির্বাচনের পর, মানে সংসদ নির্বাচনের রাতের দিকে যখন বোঝা গেল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তখন থেকেই কারচুপির অভিযোগে এবং নির্বাচন ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে সোচ্চার জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা ডাক্তার শফিকুর রহমানের বাসায় পর্যন্ত তিনি নির্বাচনের পরে ফুল নিয়ে হাজির হয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এমন চমকে দিয়েছিলেন তাদেরকে যে তখনই এটা পরিষ্কার হয়েছিল যে জামায়াতের আমির বা জাতীয় নাগরিক পার্টির নেতা কারো পক্ষেই আসলে মুখের ওপর তাদের অভিযোগগুলো তারেক রহমানের সামনে তার সৌজন্য আর শিষ্টাচারের সামনে প্রকাশ করা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান কথা কম বলছেন, সৌজন্য আর শিষ্টাচার দেখাচ্ছেন বেশি, কাজেই তিনি সাথে সাথে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে বলেন যে তিনি যেন সংসদের কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন, সংসদের নেতার কার্যালয়ে আসেন এবং তখনই আলাপ সেরে নেন। এই বৈঠকটি যে হয়েছে, এটি যে একটি বৈঠক এবং বিরোধী দলীয় নেতার আগ্রহী হয়েছে, বিএনপির মিডিয়া সেল কিছু মাত্র সময় ক্ষেপণ না করে সে বৈঠকের বিষয়ে তাদের ভাষ্য ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে দেন এবং সেখানে তারা সুস্পষ্টভাবে লেখেন বিরোধী দলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে 20 মিনিটের আলাপ, একে স্বাভাবিক সৌজন্য বলছে বিএনপি। এবং সেখানে মিডিয়া সেল বলে যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার দুপুরে তার সংসদ সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ে এ সময় স্বাগত জানান এবং আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই
সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন। এবং তারপর কি আলাপ হয়েছে এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুপন বলেছেন, সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয় কার্যালয় ত্যাগ করেন। এই মিটিং এর সময়, এই বৈঠকের সময় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও মিডিয়া সেলের প্রকাশিত ছবিতে দেখা গেছে। এবং আতিকুর রহমান রুমন মানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব কি আলাপ হয়েছে এই কথা প্রকাশ করার চেয়ে সংবাদ মাধ্যমের সামনে জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখে সাধারণ মানুষ কতটা মুগ্ধ হয়েছেন এ বিষয়েই আবারও উল্লেখ করেন। এবং তিনি বলেন যে এটা একটা স্বাভাবিক সৌজন্য, এই আলাপে উল্লেখযোগ্য কোনো আলোচ্য বিষয় মিডিয়া সেল কিংবা প্রধানমন্ত্রীর প্রেস টিমের পক্ষ থেকে জানানো হয় না। কিন্তু জামায়াতে ইসলামীর আমিরের তো চাইবার আছে অনেক কিছু, মানে জাতীয় সরকার থেকে শুরু করে ওই যে মন্ত্রিত্ব পদ চেয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চিঠি লেখা থেকে শুরু করে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট অধ্যাদেশ কিছুই যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে মেনে না নেন, সংসদ নেতা মেনে না নেন, তাহলে আসলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মুখটা থাকে কোথায়? জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর মুখ রক্ষার জন্য হলেও তো কিছু না কিছু দাবি তারেক রহমানের মেনে নেওয়া উচিত। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে, যেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এক্ষুনি পদচ্যুত করা উচিত এই দাবি নিয়েই জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে যোগ দেয় এবং ব্যাপক হইহট্টগোল করে। অথচ তারেক রহমান এর পরেও বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে কন্যা সহ সাক্ষাৎ করে এসেছেন, ঈদের নামাজ একসাথে পড়েছেন, কোলাকুলি করেছেন। কোথাও বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে পাশে রাখেন নাই, কিংবা জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতাদেরকে পাশে রাখেন নাই কোনো শিরোনামে বা কোনো ছবিতে একসঙ্গে এক কাতারে থাকবার সুযোগ দেন নাই। জামায়াতে ইসলামীর আমিরের এই সব বিষয় নিয়েই তো বলবার আছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, কারণ দলের ভেতর, দলের বাইরে শরিকদের কাছ থেকে তার চাপ আছে যে এই প্রধানমন্ত্রী তো আমরা বানিয়েছি, কেন আদায় করে নিতে পারছেন না, তাহলে নির্বাচনটা হতে দিলেন কেন? এই যে নির্বাচনটা হতে দিলেন কেন, আর যদি বা হতে দিলেন এখন রাজপথে নেমে আসছি না কেন, এই চাপটা জামায়াতে ইসলামীর উপর আছে। কিন্তু জামায়াতে ইসলামীর আমিরের অন্য চাপও আছে। জামায়াতে ইসলামীর আমিরের স্ত্রী আমেনা বেগম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহিরের স্ত্রী হাবিবা রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দের স্ত্রী সহ জামায়াতের শীর্ষ নেতাদের স্ত্রীদের নাম এখন আছে আগ্রহী নারী সংসদ সদস্য হবার তালিকায়। জামায়াতে ইসলামী যে কটি আসন পেয়েছে সংসদে, তাতে অন্তত 11-12টি আসনে তাদের নারী সংসদ সদস্যদের মনোনীত করতে পারবার কথা। জামায়াতে ইসলামীর প্রত্যাশা, জুলাই সনদের অনেক কিছু যদি বা বিএনপি নাও মানে, যদি জুলাই সনদে যে নারী সংসদ সদস্যদের প্রতিনিধিত্ব, সংরক্ষিত নারী আসন 100 করবার কথা রয়েছে, সেটুকুও যদি বিএনপি এই মুহূর্তেই প্রতিপালন করে বা বাস্তবায়ন করে, তাহলে জামায়াতে ইসলামী 24টি পর্যন্ত আসনে, সংরক্ষিত আসনে নারী সদস্যদেরকে মনোনয়ন করতে পারে। জামায়াতে ইসলামীর ভেতরে সে প্রত্যাশাও বিপুলভাবে আছে। জামায়াতে ইসলামীর মহিলা শাখা এই তালিকা প্রস্তুত করেছে 24 জন, অর্থাৎ 100 জন নারী সংসদ সদস্য প্রতিনিধিত্ব করতে পারবেন সেই প্রত্যাশায়। জামায়াতে ইসলামীর মধ্যে এখনো প্রত্যাশা আছে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করলেও যদি উচ্চকক্ষ গঠনেও বিএনপি রাজি হয়, তাহলেও জামায়াতে ইসলামী তাদের যে ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, মানে তাদের যে সুবিধাভোগী গোষ্ঠী, সেই গোষ্ঠীর প্রতিনিধিত্ব সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলিয়ে বাড়িয়ে তুলতে পারে। জামায়াতে ইসলামী এভাবে বিভিন্নভাবে ক্ষমতার কেন্দ্রে তাদের বিস্তার, তাদের নিয়ন্ত্রণ বিস্তার করতে চাইছে। এখন জামায়াতে ইসলামীর আসলে চাইবার আছে অনেক কিছুই,
কি চেয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সুনির্দিষ্টভাবে বলা মুশকিল, তবে একদিকে তিনি যেমন এখনই রাজপথে নামতে পারছেন না, কারণ স্ত্রীরা বসে আছেন সংসদে, আসবেন, প্রতিনিধিত্ব করবেন নারী সংসদ সদস্য হিসেবে। অন্যদিকে এটাও সত্যি যে তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ঝানু রাজনীতিবিদদের দল, অভিজ্ঞ রাজনীতির দল হিসেবে এই মুহূর্তে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টিকে কোনো ছাড় দিতে প্রস্তুত নন। কাজেই বিরোধী দলীয় নেতা আর প্রধানমন্ত্রীর 20 মিনিটের বৈঠকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সৌজন্য আর শিষ্টাচার ছাড়া অন্য কিছু পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য জামায়াতে ইসলামীর আমিরের জন্য।